প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতির দিকে নজর দেব। নৈরাজ্যের বাংলাদেশ, সেখানে কোথায় আইনের শাসন? ফের পিটিয়ে খুনের ঘটনা সীমান্তের ওপারে। পিটিয়ে খুন করা হলো আরও একজন হিন্দু যুবককে। দীপু দাসের পর এবার অমৃত মণ্ডল। রাজবাড়িতে খুন হলেন 29 বছরের অমৃত মণ্ডল ওরফে সম্রাট। তোলাবাজির অভিযোগ তুলে হিন্দু যুবককে হত্যার ঘটনা ঘটল। এই মুহূর্তে ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, যেভাবে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে, অবর্ণনীয় অত্যাচার চলছে এবং সেই হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন, এমনকি তসলিমা নাসরিন তিনি কটাক্ষ করেছেন। গতকাল 17 বছর পর তারেক রহমান ফিরেছেন, স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু আদৌ সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কি সন্দেহ প্রকাশ করেছেন। হ্যাঁ, দেখুন, প্রথমেই বলে রাখি, বাংলাদেশে একটা রাস্তার বিচার চলছে, যেখানে কেউ যদি চুরি করে, রাহাজানি করে বা চাঁদা তোলে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে ধরে পিটিয়ে মেরে দাও। এবার এটা বিশেষ করে মাইনরিটি মানুষদের মধ্যে, মাইনরিটি মানে হিন্দু, অল্প সংখ্যক হিন্দুর ওপরে আসছে। আরেকটি ছেলে ছিলেন দীপু দাস, তাকে তো পুরো মিথ্যা ঘটনা সাজিয়ে, যদিও দুটো ঘটনা এক না, কিন্তু মানে মেথড যেটা সেটা একই, যে মেরে দাও। যে দীপু দাসকে মিথ্যা, যে তিনি নাকি অবমাননা করেছেন ধর্মকে, বলে মেরে দেওয়া হলো। পরে জানা যাচ্ছে যে চাকরির ব্যাপার। তৃতীয় ঘটনা আপনি যদি দেখেন, মারা হলো হাদি বলে একজন, যিনি বাংলাদেশের লিডার। প্রথমে বলা হলো ভারত করেছে এবং ভারতের দূতাবাস ভাঙবার চেষ্টা করা হলো, ভারতের 7 সিস্টারকে নিয়ে ধমক দেওয়া হলো এবং ভারত নিয়ে অনেক অকাত্য কুকাত্য, প্রায় যুদ্ধের জায়গায় নিয়ে যাচ্ছিল। তারপরে এখন বাংলাদেশ পুলিশ বলেছে ভারত করেনি। এবং এখন যে মারা গেছিল হাদি, তার ভাই বলছে যে এটা নাকি উপদেষ্টা বাহিনীরাই চালিয়েছে, মানে জামাত আর সরকার, যে স্থায়ী অস্থায়ী সরকার, তারা মিলে করেছে। তার ফলে অস্থির একটা জায়গা সেখানে। তসলিমা নাসরিন আজকে যেটা বলেছেন, আমি একদম ওনার সাথে সহমত। উনি অনেক বড় মাপের মানুষ, বড় লেখিকা, কিন্তু উনি যেটা বলছেন যে সত্যি কিছু হবে কিনা ওনার একটা আশঙ্কা আছে, এবং সেটা তো আমাদেরও আছে। কারণ উনি তো যিনি তারেক রহমান এলেন, 17 বছর লন্ডনে ছিলেন, উচ্চ একটা মডার্ন দেশে ছিলেন, উচ্চশিক্ষিত না হলেও একটা মডার্ন দেশে ছিলেন। এবার সেখানে গিয়েও তারপরে উনি ফেরত এসে প্রথম কথা যেটা বললেন যে ইসলামের মতে আমি দেশ চালাবো। দ্বিতীয় কথা যেটা বললেন, যে হাদি অশ্রাব্য গালিগালাজ করে একটা জায়গায় এসেছিল, জনপ্রিয় জায়গায়, তার সম্বন্ধে করুণা জানালেন। বোধহয় তার কবরেও আজকে যাবেন। ফলে আমি ঠিক বুঝতে পারছি না উনি কি সত্যি একটা রিফর্ম চাইছেন, না সেই একই মানে থোর বড়ি খাড়া সেই ব্যাপারটাই করবেন উনি। কারণ মনে হচ্ছে যে মানে উনি ভারত বিদ্বেষিতা এখনো করেননি মুখে, কিন্তু এনার বাবা এবং এনার মা, এনারা চিরকাল করে গেছেন সেই কাজটা। আবার হয়তো উনি ওটাই করবেন আমার মনে হচ্ছে। তসলিমা নাসরিনের কথা নিয়ে আমি বলতে যাব, উনি তো 30 বছর ধরে দেশের বাইরে আছেন। তাহলে এই 17 বছর ধরে ইনি দেশের বাইরে আছেন, এত জামাই আদর করে ফিরলেন, যেহেতু রাজনীতি করেন, এবং ওনার এগেনস্টে তো অনেকগুলো কেস আছে, ক্রিমিনাল কেস আছে, এবং সেগুলো এখন যদিও জল গুলে দেওয়া হয়েছে। উনি তো জেলও খেটেছেন, এবং এক সময় হাওয়া ভবন বলা হতো ঢাকাতে, সেখান থেকে উনি সরকার চালাতেন। যখন ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন, উনি তার থেকেও বেশি পাওয়ারফুল ছিলেন। আমাদের দেশেও এরকম ঘটনা আমরা দেখেছি, ইন্দিরা গান্ধীর সময়, যে সঞ্জয় গান্ধী অনেক পাওয়ারফুল হয়ে গেছিলেন, সেই রকমই ব্যাপার হয়েছিল। তারপরে উনি দেশ ছেড়ে কোনো রকমের প্রাণ নিয়ে পালান, 17 বছর পরে ফেরত এলেন। তো ওনার তো উচিত যে সত্যি উনি যে মানে ইফ হি মিনস বিজনেস, কারণ উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান, তাহলে সত্যি যদি চান, প্রথম কথা দুটো ভারত নিয়ে ভালো কথা বলা উচিত ওনার। দ্বিতীয় কথা, এই উগ্র মৌলবাদ নিয়ে খারাপ কথা বলা উচিত। তৃতীয় কথা, এই তসলিমা নাসরিনের মতো মানুষগুলোকে দেশে ফেরাবার ব্যবস্থা করা উচিত। তাহলে ভারত দেখবেন এক লাফে অনেকটা এগিয়ে যাবে সুসম্পর্ক স্থাপন করতে। আর না হলে যেটা ইউক্রেনের হয়েছে সেটাই হবে। আমেরিকার কথায় লাফিয়েছে, নেটোর কথায় লাফিয়েছে, এখন রাস্তায় রাস্তায় ইউক্রেনের কমসে কম 10 লক্ষ লোক মারা গেছে, উদ্বাস্তুগুলো ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ডলার খরচা হচ্ছে সৈন্যর জন্য, এবং একটা ভাঁড়কে মানে বসানো হয়েছিল শাসন ব্যবস্থায়, এবং আগের প্রেসিডেন্ট পালিয়ে রাশিয়া চলে এসেছিল। সেই রকমই হাল হবে বাংলাদেশের। ধন্যবাদ ব্রিগেডিয়ার। বিধানসভা ভোটের আগে দলের আদি ও নব্যদের মধ্যেকার দ্বন্দ্ব ঘোচাতে মরিয়া বিজেপি নেতৃত্ব। আর এই অবস্থায় ন্যাশনাল লাইব্রেরিতে আদি নেতাদের নিয়ে সুশাসন দিবস পালন করল দল। সেখানেই আদি নেতাদের সামনে শুভেন্দু অধিকারী বলেন তিনি 5টা দফতর এবং 3টে বড় ব্যাংকের পদ ছেড়ে বিজেপিতে এসেছেন। তিনি পালানোর লোক নয়,
পরে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে শ্রমিক ভট্টাচার্য বলেন, আপনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। 5টা দপ্তর ছেড়ে 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। বিধানসভা নির্বাচনের আগে বসে যাওয়া আদি নেতাদের ফের সক্রিয় করে ভোটের ময়দানে নামাতে 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে বেছে নিয়েছিল বিজেপি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে পালিত হল সুশাসন দিবস। ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানে আদি ও বর্তমানে ততটা সক্রিয় নন বা নিষ্ক্রিয় হয়ে গেছেন এমন নেতাদের আমন্ত্রণ করেছিল দল, যেখানে শুরু থেকেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল পুরনো বিজেপি নেতাকর্মীদের প্রসঙ্গ। অটলজির সম্পর্কে আপনাদের অনেক অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা আমার থেকেও বেশি আছে। আপনারা যে কোনো সময় আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন অথবা কলকাতায় আসতে পারেন। আদি বিজেপি নেতাদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি অন্য দল ছেড়ে বিজেপিতে আসা বাকি নেতাদের সঙ্গে নিজের ফারাকটাও এদিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন বিরোধী দলনেতা। কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন, যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন। অনেকেই পালিয়েছে, শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। এরপরে বলতে উঠে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। 26-এর ভোটের আগে ইতিমধ্যে জয়ের হুঙ্কার দিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। কিন্তু একদিকে সাংগঠনিক দুর্বলতা, অন্যদিকে আদি নব্য দ্বন্দ্ব কাটিয়ে এবং একজোট হয়ে ভোটের ময়দানে ঝাঁপানো, এই দুই কঠিন কাজ করতে কি পারবে রাজ্য বিজেপি? বারবার সামনে এসেছে এই প্রশ্ন। তীব্র কটাক্ষ শোনা গেছে বিরোধীদের গলাতেও। এই আবহে বৃহস্পতিবার আদি নব্যর দূরত্ব ঘোচাতে মরিয়া চেষ্টা করতে দেখা গেল রাজ্য বিজেপি নেতৃত্বকে। শুভেন্দুবাবু যে যে কারণগুলো বলেছেন, শ্রমিকবাবু সেই কারণগুলির সঙ্গে একমত নন। তো সেই কারণেই শ্রমিক যেহেতু বাংলাটা ভালো বলেন, ঠান্ডা মাথার বক্তা, সেই জন্য তিনি ওই অপব্যাখ্যাটা বন্ধ করার অনুরোধ করেছেন। এদিনের কর্মসূচিতে বিজেপির একাধিক আদি নেতারা থাকলেও ছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল, তারা তাদের বক্তব্যের মাধ্যমে একেবারে একসাথে আদি নব্য বিভিন্ন বিজেপি কর্মীদের তারা একসাথে নামাতে চাইলেন রাজনীতির ময়দানে, কিন্তু কোথাও একটা তাল কাটলো দিলীপ ঘোষের অনুপস্থিতি। এই প্রোগ্রামের দায়িত্বে তো আমি ছিলাম না, আমি এই প্রোগ্রামে একজন আমন্ত্রিত, আমি আমন্ত্রিত হিসেবে এসেছি। যারা দায়িত্বে ছিলেন বা আমাদের রাজ্য সভাপতি এই বিষয়ে আলোকপাত করতে পারবেন। বিজেপিতে একাধিক গোষ্ঠী রয়েছে, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, একাধিক গোষ্ঠী রয়েছে। একদিকে আদি, একদিকে তৎকাল, একদিকে অন্য দল থেকে আসা, এসব নানা রকম গোষ্ঠী রয়েছে। এরা নিজেদের মধ্যে একদম বিভক্ত। এগুলো তো বিজেপি সব দিক থেকেই তারা ভেতর থেকে একদিকেই তাসের ঘরের মতো চুরমার হয়ে যাচ্ছে। ন্যাশনাল লাইব্রেরিতে এদিন যখন আদি নব্যের দূরত্ব ঘোচাতে বিজেপির কর্মসূচি চলল, তখন দিলীপ ঘোষকে দেখা গেল হুগলির সিঙ্গুরে বিজেপির পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে। শিবাশিস মৌলিক, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।